শেখ হাসিনার চোখে মুখে লেগে গেছে তীব্র ক্রোধ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দৃঢ় কণ্ঠে বলছেন, আমি সরকারের পক্ষে রায় দিতে পারবো না। হাসিনা হুমকি দিয়ে বলেন, তাহলে দেশ ছাড়তে হবে। এভাবেই শুরু হয় বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার ধ্বংসযজ্ঞ। 2017 সালের 2 জুলাই রাত বঙ্গভবনে জরুরি বৈঠক। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। হাসিনা সরাসরি দাবি করেন, আগামীকাল সরকারের পক্ষে রায় দিতে হবে, কিন্তু সিনহা প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যানই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। মাত্র কয়েক মাস পরেই সুরেন্দ্র কুমার সিনহা দেশ ছাড়তে বাধ্য হন। অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার আগে তিনি জানান, ডিজিএফআই এর লোকেরা আমাকে দেশে ফিরতে মানা করেছে। হাসিনার ক্ষমতার যন্ত্র এতটাই শক্তিশালী ছিল যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকেও দেশ ছাড়তে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ঘটনা? কি এমন ঘটেছিল যে হাসিনার সরকার প্রধান বিচারপতির উপর এতটা ক্ষুব্ধ হয়েছিল? আসল কাহিনী শুরু হয় 16তম সংশোধনী নিয়ে। 2014 সালের সেপ্টেম্বরে হাসিনা সরকার সংবিধানের 16তম সংশোধনী পাশ করে। এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে তুলে দেওয়া হয়। মানে হচ্ছে, যে বিচারপতি সরকারের বিরুদ্ধে রায় দেবেন তাকে সংসদ সদস্যরা চাইলেই অপসারণ করতে পারবেন। এটা ছিল বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। কিন্তু সুরেন্দ্র কুমার সিনহা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। 2017 সালে তিনি 16তম সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেন। তার নেতৃত্বে সুপ্রিম কোর্ট বলে, এই সংশোধনী ক্ষমতা পৃথকীকরণের নীতি এবং বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। তাকে মানসিক চাপে ফেলে দেওয়া হয়। এমনকি তার বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি ও নৈতিক স্থলনের মতো 11টি অভিযোগ আনা হয়। 2024 সালে হাসিনার পতনের পর সুরেন্দ্র কুমার সিনহা ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, হাসিনা সরকার ডিজিএফআই ব্যবহার করে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আমি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা সহ্য করতে পারেনি। কিন্তু সিনহার পর হাসিনা কি করলেন? তিনি এমন সব বিচারপতি নিয়োগ দিলেন যারা তার পছন্দের রায় দেবেন। এভাবেই শুরু হয় হাতে বাছাই করা বিচারকদের যোগ। সিনহার পরে এসেছিলেন সৈয়দ মাহমুদ হোসেন, তারপর ওবায়দুল হাসান। ওবায়দুল হাসানের নিয়োগটাই ছিল হাসিনার মাস্টার স্ট্রোক। কেন? কারণ ওবায়দুল হাসানের ভাই ছিলেন সাজ্জাদুল হাসান, হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব। পরিবারের এই সম্পর্কের কারণেই ওবায়দুল হাসান সহজেই হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন। আর এই ওবায়দুল হাসানই তত্ত্বাবধান করেছিলেন সেই কুখ্যাত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যেখানে হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে ট্রাইব্যুনাল, যেটি আন্তর্জাতিক মানে প্রহসনের বিচার বলে পরিচিত। হাসিনার আমলে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি রাজনৈতিক হয়ে ওঠে। সংবিধানের 95 অনুচ্ছেদে বলা আছে, প্রেসিডেন্ট প্রধান বিচারপতির পরামর্শে অন্যান্য বিচারক নিয়োগ দেবেন। কিন্তু বাস্তবে হাসিনা সরকারই ঠিক করত কে বিচারক হবেন। একটা উদাহরণ দেই, 2014 সালে বিচারপতি ABM আলতাফ হোসেনকে প্রধান বিচারপতির সুপারিশ সত্ত্বেও স্থায়ী বিচারক করা হয়নি। কেন? কারণ তিনি সরকারের মনের মতো রায় দেননি। হাসিনার 15 বছরের শাসনে বিচার বিভাগ হয়ে ওঠে সরকারের অনুগত চাকর। কোনো বিচারক যদি সরকারের বিরুদ্ধে রায় দিতেন তাহলে তার বদলি হয়ে যেত, পদোন্নতি আটকে যেত, এমনকি মামলা দেওয়া হতো। ফলে দেখা গেল হাসিনার আমলে আদালত থেকে এমন কোনো রায় আসেনি যেটা সরকারের বিরুদ্ধে যায়। 2018 এবং 2024 সালের কথিত নির্বাচনী প্রহসন নিয়ে আদালতে কোনো শুনানিই হয়নি। বিরোধী দলের নেতারা গুম, খুন হয়েছেন, কিন্তু আদালত থেকে কোনো ন্যায় বিচার মেলেনি।
2024 সালের 5 আগস্ট হাসিনার পতনের পর সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে। 10 আগস্ট ছাত্রদের একটি দল সুপ্রিম কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ দাবি করে। কেন? কারণ তিনি অন্তর্বর্তী সরকারের সাথে পরামর্শ না করেই পূর্ণাঙ্গ আদালতের বৈঠক ডেকেছিল। ছাত্ররা বুঝতে পারে এটা বিচারিক অভ্যুত্থানের চেষ্টা। তারা ঘেরাও করে বলে দুপুর 1টার মধ্যে পদত্যাগ করতে হবে, না হলে বাড়িঘর ঘেরাও করা হবে। শেষ পর্যন্ত ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন। নিরাপত্তার কথা বলে তিনি বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা ভেবে আমি পদত্যাগ করেছি। হাসিনার হাতে বাছাই করা বিচারকদের এই কাহিনী শুধু ক্ষমতার অপব্যবহারের গল্প নয়, এটা একটি স্বাধীন দেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করার গল্প। যে দেশে বিচার বিভাগ স্বাধীন নয়, সে দেশে মানুষের মৌলিক অধিকার নিরাপদ থাকে না। আজ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিভাবে তাদের ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দেওয়া হয়েছিল, কিভাবে বিচারকদের পোষা পশু বানিয়ে দেওয়া হয়েছিল। তবে আশার কথা হলো 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন দিনের সূচনা হয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। নতুন করে বিচারক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া চালু করার কথা ভাবা হচ্ছে, যেখানে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই হবে বিচারক হওয়ার একমাত্র মাপকাঠি। হাসিনার 15 বছরের শাসনে বাংলাদেশের মানুষ শিখেছে গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ, আর এই শিক্ষাই হয়তো ভবিষ্যতে বাংলাদেশকে আরও শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। হাসিনার হাতে বাছাই করা বিচারকদের যুগের অবসান হয়েছে। এবার শুরু হোক প্রকৃত ন্যায় বিচারের নতুন অধ্যায়।